আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। নমস্কার, আমি তরুণ ঘোষ। শেখ হাসিনা এবছরই দেশে ফিরছেন। এটা আমার কথা নয়, এটা হচ্ছে শেখ হাসিনার কথা। তিনি 28 তারিখে এনডিটিভি ওয়ার্ল্ডকে একটা বিস্তারিত দিয়েছেন, মানে তাদের সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে লেখা হচ্ছে, I will return to my country this year, Sheikh Hasina. Any attack on minorities is an attack on the independence of Bangladesh. Sheikh Hasina is an interview with NDTV. ভালো করে ডেটটা দেখে নিন। ডেটটা হচ্ছে 28 জুন 13:45 2026। এনডিটিভি ওয়ার্ড। আমি এখানে ইংরেজিটা দিয়ে দিচ্ছি, পাশাপাশি আমি বাংলাতে বলেও দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সব বাধা ষড়যন্ত্র অতিক্রম করে আমি এবছরই দেশে ফিরে আসব। প্রায় 2 বছর আগে দেশ ছাড়তে বাধ্য হওয়ার পর এই প্রথম একটি বিস্তারিত একান্ত সাক্ষাৎকারে তিনি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আওয়ামী লীগের ভবিষ্যৎ, সংখ্যালঘুদের নিরাপত্তা, গণতন্ত্র, বিচার ব্যবস্থা এবং নির্বাসিত জীবন নিয়ে কথা বলেছেন। প্রশ্ন করা হয়েছে, আপনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় রয়েছে, এরপর আপনি এবছর দেশে ফেরার কথা বলছেন, এটি কতটা বাস্তবসম্মত? শেখ হাসিনা বলছেন, আমার দেশে ফেরা ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষার বিষয় নয়, এটি বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকার, গণতন্ত্র প্রতিষ্ঠা, আইনের শাসন এবং মুক্তিযুদ্ধের চেতনা পুনরুদ্ধারের সঙ্গে জড়িত। আমি ক্ষমতার জন্য রাজনীতি করি না, আমি রাজনীতি করি বাংলাদেশের মানুষের জন্য, কল্যাণের জন্য এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার জন্য। আমার বিরুদ্ধে দেওয়া রায় কোনো ন্যায় বিচার নয়, এটি অবৈধ, অসাংবিধানিক এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত প্রক্রিয়ার অংশ। আমি মৃত্যুকে ভয় পাই না। 1975 সালে আমি আমার বাবা, মা, ভাই এবং প্রায় পুরো পরিবারকে হারিয়েছি। 21 আগস্ট গ্রেনেড হামলার মাধ্যমে আমাকে হত্যার চেষ্টা করা হয়েছিল। জীবনে বহু ষড়যন্ত্রের মুখোমুখি আমি হয়েছি, কিন্তু প্রতিবারই আমি জনগণের পাশে দাঁড়িয়েছি। জনগণের ভোটে 5 বার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছি এবং দেশের উন্নয়নের কাজ করেছি। তাই আমি স্পষ্টভাবে বলতে চাই, সব বাধা ও ষড়যন্ত্র অতিক্রম করে আমি এই বছরই দেশে ফিরব। প্রশ্ন, অনেকে মনে করেছেন আওয়ামী লীগ আবার জনসমর্থন ফিরে পাচ্ছে, দলটি কি রাজনৈতিকভাবে ঘুরে দাঁড়াতে পারবে? শেখ হাসিনা বলছেন, আওয়ামী লীগ কোনো কাগজের সংগঠন নয়, এটি বাংলার মাটি, মানুষ, ইতিহাস এবং বাঙালি জাতিসত্তার সঙ্গে গভীরভাবে যুক্ত এবং রাজনৈতিক শক্তি। 77 বছরের ইতিহাসে আওয়ামী লীগ বহুবার হামলার শিকার হয়েছে, রক্ত দিয়েছে, নিষিদ্ধ হয়েছে, কিন্তু প্রতিবারই জনগণের শক্তিতে আবার ফিরে এসছে। আওয়ামী লীগের পুনরুত্থান কোনো কারো ব্যর্থতার উপর নির্ভর করে না, জনগণই আমাদের শক্তি। বর্তমান সরকারের আমলে দেশে গণতন্ত্র নেই, আইনের শাসন নেই, নিরাপত্তা নেই, অর্থনীতি দুর্বল হয়ে গিয়েছে, সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছে এবং উগ্রবাদ বাড়ছে। আওয়ামী লীগের নেতা কর্মীরা ভয়াবহ নির্যাতনের শিকার হচ্ছেন, কিন্তু জনগণ অতীত এবং বর্তমানের পার্থক্য বুঝতে পারছে এখন। প্রশ্ন, দল নিষিদ্ধ, হাজার হাজার মামলা রয়েছে, এই অবস্থা আওয়ামী লীগের রাজনৈতিক পুনরুদ্ধার কতটা সম্ভব? শেখ হাসিনা বলছেন, আওয়ামী লীগের ভবিষ্যৎ কোন সরকারের দয়ার উপর নির্ভর করে না, জনগণের উপর নির্ভর করে। নিষেধাজ্ঞা দিয়ে দলীয় কার্যালয় বন্ধ করে দেওয়া যেতে পারে, রাজনৈতিক কর্মকাণ্ড সাময়িকভাবে দমন করা যেতে পারে, কিন্তু মানুষের হৃদয় থেকে আওয়ামী লীগকে মুছে ফেলা যাবে না। দেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন আওয়ামী লীগের সমর্থনে মিছিল হচ্ছে, সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছে। সরকার নিজেই আওয়ামী লীগের সাংগঠনিক শক্তিকে ভয় পাচ্ছে। তাই প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচি ঠেকাতে সেনাবাহিনী, বিজিপি, পুলিশ মোতায়েন করা হয়েছিল। আমার বিশ্বাস, জনগণের শক্তিতে আওয়ামী লীগ আবার ঘুরে দাঁড়াবে। প্রশ্ন করা হয়, আপনি বলেছেন বাংলাদেশ তার মূল আদর্শ থেকে সরে গিয়ে পাকিস্তানের মতো পথে যাচ্ছে, কি বোঝাতে চেয়েছেন? শেখ হাসিনা, বাংলাদেশ জন্ম নিয়েছিল সামরিক শাসন, বৈষম্য,
সাম্প্রদায়িক গণতন্ত্রহীনতার বিরুদ্ধে সংগ্রামের মাধ্যমে। বঙ্গবন্ধুর নেতৃত্বে বা রাষ্ট্রের স্বাধীন ভিত্তি ছিল জাতীয়তাবাদ, গণতন্ত্র, সামাজিক ন্যায় বিচার, ধর্মনিরপেক্ষতা এসবের ওপর। 5 আগস্টের পর মুক্তিযুদ্ধের চেতনার উপরে আক্রমণ হয়েছে বলে আমি মনে করি। মুক্তিযোদ্ধাদের অপমান করা হয়েছে, মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন ভাঙচুর হয়েছে, জয় বাংলা স্লোগানকে অপরাধ হিসেবে দেখা হয়েছে, সংখ্যালঘুদের উপর হামলা হয়েছে, মন্দির ভাঙচুর হয়েছে এবং উগ্রবাদের বিস্তার হয়েছে। অন্যদিকে আওয়ামী লীগের শাসন আমলে বাংলাদেশ অর্থনৈতিক প্রবৃদ্ধি, দারিদ্র হ্রাস, বিদ্যুৎ, শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো এবং ডিজিটাল উন্নয়নের উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছিল বলে তিনি দাবি করেন। তার ভাষায়, পদ্মা সেতু, মেট্রো রেল, কর্ণফুলী টানেল, বঙ্গবন্ধু স্যাটেলাইট এবং ডিজিটাল বাংলাদেশের মতো প্রকল্প দেশকে উন্নয়নের রোল মডেলে পরিণত করেছিল। প্রশ্ন, বিএনপির সঙ্গে গোপন সমঝোতার কোনো আলোচনা চলছে কি? শেখ হাসিনা এসব গুজব। গণতন্ত্র, আওয়ামী লীগের রাজনৈতিক অধিকার এবং জনগণের ভোটাধিকার কোনো গোপন দর কষাকষির বিষয় নয়। আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা কোনো অনুগ্রহ নয়, ন্যায় বিচার ও দয়া নয়, এটা সাংবিধানিক অধিকার। প্রশ্ন, সংখ্যালঘুদের উপর হামলা এবং ইসলামিক গোষ্ঠীর হুমকি সম্পর্কে আপনার মতামত কি? শেখ হাসিনা, এটি একটু অতি উদ্বেগজনক, বেদনাদায়ক। 5 আগস্টের পর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী, আহমদিয়া, সুফি সম্প্রদায়ের মানুষ নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে বলে তিনি অভিযোগ করেন। মন্দির ভাঙচুর, প্রতিমা ভাঙা, বাড়িঘর লুট, চাঁদাবাজি, নারীর প্রতি সহিংসতা এবং ধর্মীয় অনুষ্ঠানে বাধা দেওয়ার ঘটনাও ঘটেছে বলে তিনি দাবি করেন। তিনি বলেন, সংখ্যালঘুরা কোনো ভোট ব্যাংক নয়, তারা বাংলাদেশের সমান আত্মমর্যাদার নাগরিক। সংখ্যালঘুদের উপর হামলা মানে বাংলাদেশের স্বাধীনতার চেতনার উপরে হামলা। প্রশ্ন, ভারতের নির্বাসিত জীবন কিভাবে কাটছে শেখ হাসিনা? অনেকদিন ধরেই আমার ব্যক্তিগত জীবন নিয়ে কিছু বলতে চাই। আমার পরিবার পরিজনের সঙ্গে যোগাযোগ আছে, কিন্তু আমার মন পড়ে থাকে বাংলাদেশে। সে দেশের মানুষের কাছ থেকে দূরে থাকা, মাটির থেকে দূরে থাকা এবং প্রতিদিন নেতাকর্মীদের কষ্টের খবর শোনা অত্যন্ত বেদনাদায়ক। তবু দূর থেকেই আমি প্রতিদিন বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করি, নেতাকর্মীদের খোঁজ রাখি এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করি। আমার শক্তি বাংলাদেশের জনগণ, আওয়ামী লীগের নেতাকর্মী, জাতির পিতার আদর্শ। আমি বিশ্বাস করি বাংলাদেশের মানুষ আবার গণতন্ত্র ফিরে আনবে এবং জনগণের শক্তি দিয়ে আওয়ামী লীগ আবার ঘুরে দাঁড়াবে। তার মানে দৃঢ় প্রতিজ্ঞ শেখ হাসিনা ফের বাংলাদেশে এবছরই ফিরছেন। আমি যেটা বলেছিলাম, আগামী 2 মাসের মধ্যে, আপনারা অনেকে হেসেছিলেন, গুজববাজ বলেছিলেন আর কত গুজব চালাবেন। আজকে তিনি নিজে এনডিটিভি ওয়ার্ল্ডকে ভারতবর্ষের নয়, বিশ্বের অন্যতম একটা শ্রেষ্ঠ গণমাধ্যমকে তিনি আজকে একটি লম্বা ইন্টারভিউ, গতকালকে লম্বা একটি 28 তারিখে লম্বা একটি ইন্টারভিউ দিয়েছেন। তাতে তিনি আদ্যপান্ত পরিষ্কার করে বলে দিয়েছেন তিনি কি চাইছেন, তিনি কবে ফিরবেন, তিনি কি করতে চাইছেন, তার আগামী পরিকল্পনা কি এবং তার মাথার মধ্যে কি আছে, তার ভাবনা চিন্তা সমস্তটা একদম পরিষ্কার বলে দিয়েছেন। অতএব আমি যেটা বলছিলাম, ভারতবর্ষ ভেতরে 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 তৈরি হচ্ছে, সমস্ত অঙ্ক ঠিক হয়ে গিয়েছে, এইবার শুধু আসল খেলার প্রয়োজন। সেই খেলাটা এইবারে খেলা হবে। দেখুন, চীনের সঙ্গে কথা হয়ে গেছে, আমেরিকা বারবার দৌড়চ্ছে, ভারত কিন্তু আমেরিকার কাছে দৌড়য়নি, একবারও যায়নি, বরং বলেছিল আমাদের ব্যাপার আমরা মিটিয়ে নেবো, আপনার নাক গলাতে হবে না। ভারতের কাছে আর্জি দেওয়া হয়েছিল, ভারত কিন্তু সে আর্জি খারিজ করে দিয়েছে। আবার মার্কো রুবিওর খবর আমি সকালবেলা করলাম যে মার্কো রুবিও প্রস্তাব দিয়েছে যে প্রেসিডেন্ট ট্রাম্প তিনি এখানে এসে দুটি বিষয়ে কথা বলবেন, একটা হচ্ছে ট্যারিফ আর একটা হচ্ছে বাংলাদেশের ব্যাপারে এবার তিনি চুক্তি করবেন। আমার মনে হয় চুক্তি অব্দি এগোবে না, চুক্তির আগেই এবছরই, উনি বলেই দিলেন এবছর ভারতবর্ষ সেই রকম ব্যবস্থা করে তাকে তার সস্থানে বসিয়ে দেবে এবং আমার কথাটি ফললো, নোটে গাছটি মূল হলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভারতের ভিসা, চীন সফর করিডোর এবং বিএনপি ক্ষমতায় থাকবে কতদিন, এই মুসলেকা সরকার। আপনারা জানেন যে
চীন সফরে যাওয়ার কারণে আমাদের বাংলাদেশের বেশ কয়েকজন সাংবাদিককে চীনে মুচলেকা দিয়ে আসতে হয়েছে। সরকারটাই মুচলেকা, সুতরাং মুচলেকা তো দিতেই হবে। কি কারণে তারা মুচলেকা দিল? মানে এরা জানেই না যে এটা ভারত না, এটা আমেরিকা না, ওটা হচ্ছে চায়না। কোন রকম ফাতরামি ওখানে চলবে না। আপনি ছবি তুলবেন, ভিডিও করবেন, চায়নাতে ওই ফাতরামি চলবে না। চায়না একটা একদলীয় দেশ, একদলীয় সরকার, সেখানে কোনো বিরোধী দল নেই। এই যে যারা ওইখানে ছবি তুলতে গিয়ে, ভিডিও করতে গিয়ে চীনের সরকারের কাছে মুচলেকা দিয়ে আসতে হয়েছে, মানে আকলটা দেখেন। একটা দেশে গেছে, সেই দেশের নিয়ম কানুন না জেনেই সাংবাদিক চলে গেছে। বুঝতে পারছেন তো বাংলাদেশের সাংবাদিকদের আকল? আপনার এখন এটা একটু শব্দটি নেই। এই যে এদের মুচলেকা দিতে হইল, ভারত থেকে, দিল্লি থেকে শুধুমাত্র মান্নাবাইর পেতি পাড়া এবং বর্তমানে তারেক রহমানের পাড়া ডাক্তার জাহেদকে ঘেঁটি ধরে বের করে দিয়েছে। এর জন্য বাংলাদেশে কত কিছু হয়ে গেল। অন্তত মুচলেকা দিয়ে আসে নাই, তাই না? যদিও ফাতরামিটা পরিকল্পিত ভাবেই করেছে ডাক্তার জাহেদ, ইচ্ছাকৃত করেছে। কিন্তু এই যে সাংবাদিকেরা চায়নাতে গিয়ে মুচলেকা দিল, তারেক রহমানের যারা সফর সঙ্গী, দেশের ইজ্জতটা কই থাকলো? এই মুচলেকাটা যদি ভারতকে দেওয়া হইতো, দিতে হইতো, তাইলে এতক্ষণ বাংলাদেশে দেখতেন সিংহু বামেরা শাহবাগ গরম করে ফেলতো, পল্টন গরম করে ফেলতো বামেরা। বাইতুল মুকাররম চামড়া নাই, পীর চামড়া সারা পীর, জামাত, বিএনপি, হেফাজত, ভাবির পোলারা মিলে এতক্ষণ চায়নার এম্বাসি ঘেরাও করতো, নরেন্দ্র মোদী, অমিত শাহ কুশপুত্তলিকা দাহ করতো। কিন্তু তাদের আব্বা চায়না মুচলেকা নিয়েছে তো কানটা ধরে, এই তারেক রহমানের সফর সঙ্গীতের কানটা ধরে মুচলেকা নিয়েছে। এখন কোনো ইজ্জত যায়নি, কারণ জ্যাঠায় থাপড় দিছে, তো সমস্যা নেই। পাকিস্তান হলো আব্বা, আর বাংলাদেশের ভারত বিরোধী এবং মুক্তিযুদ্ধ বিরোধীদের জ্যাঠা হলো চায়না। তো জ্যাঠা এখন কানমালা দিছে, আর সমস্যা নেই। এখন আর ইজ্জত যায় নেই, কারণ ইজ্জত হলো, এদের ইজ্জত হলো পাহাড়ের সমান। শুধু ভারত কিছু বলে ইজ্জত যায়, আর কেউ বলে ইজ্জত যায় না। বার্মা যদি কান ধরে ঘোরা, ইজ্জত যায় না। চায়না যদি পিএল দেয়, ইজ্জত যায় নেই। চায়না যদি মুচলেকা নেয়, ইজ্জত যায় না। সব ইজ্জত যায় কেবল ভারতের সাথে কিছু হলে। এবার আসি করিডোরের ব্যাপারে, বিশাল ব্যাপারে একটু পরে আসি। করিডোর আপনারা দেখেছেন যে একবার আমেরিকা করিডোর চেয়েছে, এবার চায়না চেয়েছে। আবার এই করিডোরের পক্ষে আমেরিকার সকল চুক্তির পক্ষে দালালরা তো যা ইচ্ছা তাই বলতেছে। একেবারে আমেরিকার চুক্তি মানলে বাংলাদেশ চেলায় বেহেস্তে চলে যাবে, মাদ্রাসায় আর বলৎকার হওয়ার জন্য ছাত্র রাখতে হবে না, পোলা পান পাঠাইতে হবে না, পোলা মেয়েরা পাঠাইতে হবে না, চেলায় বেহেস্তে চলে যাবে। আমেরিকা যদি করিডোর দেয়, নেয়, আমেরিকার কথাই দেয় ওই মিয়ানমারে। এখন চায়না চেয়েছে করিডোর, এর পক্ষে দেখলাম যে বাংলাদেশের হেফাজতের পাকিস্তানি দালালেরা একেবারে এই করিডোরের পক্ষে বাংলাদেশে কি কি লাভ সব বলতেছে। লাভের বর্ণনা বয়ে যাবে যদি চায়নার সাথে বাংলাদেশে করিডোর দেয়। এই করিডোরটা যদি খালি ভারতের সাথে হইতো বা ভারতের আলাপ হইতো, তাহলে কি বলতে জানেন? দেশ বেচা হয়ে গেছে, দেশ শেষ, সার্বভৌমত্ব শেষ, এই চুক্তি গোলামী চুক্তি। এই লোকগুলোই আবার তখন ভারতের সাথে করিডোর হলেই শেষ, সব শেষ, দেশ শেষ। চায়নার সাথে করিডোর হলে শেষ হবে না। একটু ভালোভাবে ইয়াবাতে নিয়ে আসে পাইকারি ধরে। সংসদে আজকে খুব মজার ঘটনা ঘটেছে, সংসদের খবরে দেখলাম। তাহলে যে গয়াদা একটা মচৎকার কথা বলে ফেলেছেন। জননেত্রী শেখ হাসিনা সংসদে একটা লোককে বলতেন যে আলীর পায়ে বল, কোন দিকে যেন যায়। সুরঞ্জিত সেনগুপ্ত যখন সংসদে কথা বলতেন, জননেত্রী শেখ হাসিনা কথাটা বলতেন যে আলীর পায়ে বল, গোল তো একদিকে হবেই। মানে মাঝে মাঝে আত্মঘাতী হয়ে যেত। গয়াদা একটা আত্মঘাতী কথা বলে ফেলেছেন। কিভাবে? তার দলের বিরুদ্ধে, তার মন্ত্রীর বিরুদ্ধে, তার সরকারের বিরুদ্ধে। তার এই মুচলেকা সরকার না, তো মুচলেকা সরকার। কি বলেছে গয়াদা? বলেছে আগে তো বদির বাড়ির উপর দিয়ে ইয়াবা আসতো, এখন তো বদি নাই, বদির নাকি গদি নাই, বদিও নাই, হাওয়া হয়ে গেছে। তো এখন কোথা থেকে ইয়াবা আসে? ডাইরেক্ট বলেছে স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ি দিয়েই আসে। আত্মঘাতী গোল করে ফেলেছে আমাদের গয়াদা, যে স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ি হয়েই এখন ইয়াবা আসে। আমি বারবার একটা কথা বলি, আমি 20-25 বছর আগেই সিদ্ধান্ত নিয়েছি, বুঝতে পেরেছি, সিদ্ধান্ত আসতে পেরেছি, সিদ্ধান্ত নেইনি তো সিদ্ধান্ত আসতে পেরেছি যে রাষ্ট্রের যত অপরাধ হয়, সেটা ছোট অপরাধ হোক আর বড় অপরাধ হোক, রাষ্ট্রের অনুমতি ছাড়া আপনি পারবেন না। এই যে ইয়াবা দেখেন, গাঁজা দেখেন, তারপর আরো ড্রাগ দেখেন, ফেনসিডিল দেখেন,
রাষ্ট্রের সহযোগিতা ছাড়া সম্ভব না। নিজের রাষ্ট্রের সহযোগিতা এবং বাইরের রাষ্ট্রের সহযোগিতা ছাড়া সম্ভবই না। সিআইএর একজন সাবেক কর্মকর্তা বলেছেন, আমি তো এগুলো, আমার তো এডিটর এখনো নিয়োগ দেই নাই, আমি তো এগুলো দেখাইতে পারি না, ভিডিওগুলো আছে, দেখাইতাম নইলে। আমেরিকার সিআইএ বলেছে ড্রাগ আসলে একটা বিশ্বের যুদ্ধ নীতির একটা অংশ। এই যে যে দেশে বিদেশে, এমনকি আমেরিকাতেও যে ড্রাগ যায়, এটাও তার প্রতিপক্ষ দেশের ষড়যন্ত্র। বাংলাদেশেও যে ড্রাগ, এটা দেশি বিদেশি আন্তর্জাতিক ষড়যন্ত্র, এগুলো ষড়যন্ত্র। আপনি কিভাবে ড্রাগ আনবেন বস্তায় বস্তায় টনাটন, কি করে সম্ভব? রাষ্ট্রের অনুমতি ছাড়া। আফগানিস্তানের যত আফিম ছিল সব পাকিস্তান সারা বছর বিক্রি করত। মূল পেশা ছিল এই যে হুইস্কি জেনারেল, পাকিস্তানের ইসলামী জেনারেলদের কাজই ছিল আফিম বেচা। তারপর সন্ত্রাস উৎপাদন ও রপ্তানি করে, সেটা তো আলাদা বিষয়। আসলে রাষ্ট্রের অনুমতি ছাড়া, রাষ্ট্রের ইশারাস ব্যতীত, রাষ্ট্রের আস্কারা ব্যতীত আপনি কোনো অপরাধী করতে পারবেন না, প্রশ্নই আসে না। যেমন মা বাবার আস্কারা ছাড়া কোনো সন্তান জুয়া খেলতে পারে না, ড্রাগ এডিক্ট হইতে পারে না। যদি কেউ বলে যে তার সন্তান জুয়া খেলে সে জানে না, যদি বলে তার ছেলে গাঁজা খায় সে জানে না, যদি বলে তার ছেলে ইয়াবা খায় জানে না, যদি বলে তার ছেলে আফিম খায় জানে না, যদি বলে তার ছেলে ফেন্সিডিল খায় তার পরিবার জানে না, যদি বলে তার পরিবারের কিছু জানে না, ঠাড়া পাড়া মিথ্যা কথা। আমি দায়িত্ব নিয়ে বললাম, আমি আমার জেলার, এমনকি যার ছেলে ড্রাগ বেচে তার বাবা জানে না, তার পরিবার জানে না, ঠাড়া পাড়া মিথ্যা কথা। আমি আমার জেলার, মানে জামালপুর জেলার যারা ড্রাগ বিক্রি করে এবং খায়, গ্রহণ করে, আমি তাদের উপর আজ থেকে 20 বছর আগে গবেষণা করেছি। সেটা যত বড় ক্ষমতাধর হোক আর একেবারে ছেসকা ড্রাগ ডিলার হোক আর বিক্রেতা হোক আর খাদক হোক, তার পরিবার জানে, তার গ্রামের মাতাব্বর জানে, এলাকার মেয়র জানে, কাউন্সিলর জানে, চেয়ারম্যান জানে, মেম্বার জানে, থানা জানে, তার মা বাবাও জানে কে ড্রাগ খায়, কে ড্রাগ বেচে। কেউ যদি বলে যে জুয়ার ডিলার, যারা এখন এই যে ক্রিকেটের জুয়ার ডিলার হয়েছে, কে জানে না? প্রত্যেকেই জানে। আমার জেলায় কারা এটা করে আমি জানি। আমার জেলার প্রত্যেকটা যারা করে, তাদের গ্রামের, শহরের, উপশহরের প্রত্যেকটা গলির পোলাপান 10 বছর বাচ্চারা জিজ্ঞেস করেন, বলে দিবে। আর এখন যদি বলেন থানা জানে না, রাষ্ট্র জানে না, এলাকার মেয়র জানে না, চেয়ারম্যান জানে না, এমপি জানে না, মন্ত্রী জানে না, ঠাড়া পাড়া মিথ্যা কথা। আমার এলাকার যেগুলো লোক ড্রাগ বেচে, মানে গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল এবং আর অন্যান্য যত কিছু আছে, সব পরিবারে জানে, সবাই জানে, বাপ মা জানে। তাদের বাপ মারা, এখন কেউ বলবে, কিন্তু যারা আবার খায় তাদের বাপ মা কি বলবে জানেন? আমার পোলাটারে আমাকে নষ্ট করে দিল গো। ফরিদ তুমি কি জানো, আমার পোলাটারে আমাকে নষ্ট করলো, আমার ভাইস্তাটারে আমাকে নষ্ট করলো, আমার ভাইগনাটারে আমাকে নষ্ট করলো। কিন্তু তার যে পোলা নষ্ট হলো এটা সে বলবে না, তার যে ভাইগনা নষ্ট হলো বলবে না, তারা জানে বলবে না, তারা কিন্তু কন্ট্রোলে রাখতে পারেনি। তারপরেও সবচেয়ে বড় যেটা সমস্যা, রাষ্ট্র নিজে এগুলো পৃষ্ঠপোষকতা করে। সিআইএর সাবেক একজন এজেন্ট এই কথা বলেছে। আমি এডিটর নাই, আমি বললাম দেখাইতে পারি না, ভিডিওটা আমার কাছে আছে। আমি হয়তো সম্ভবত আগামী সপ্তাহে হয়তো আমার এডিটর নিয়োগ দেওয়া হবে, বা তা নইলে অক্টোবর থেকে তো শুরু করবোই প্রফেশনালি। যদি আমি 1 তারিখের থেকে নিয়োগ দেওয়ার সম্ভাবনা আছে, তাহলে হয়তো তখন আপনাদের আমি অনেক কিছু দেখাতে পারবো। জাতীয়, আন্তর্জাতিক, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় আস্কারা ছাড়া আপনি কখনোই অপরাধ করতে পারবেন না, কোনো অপরাধই করতে পারবেন না। আপনি বাবার ক্ষমতা নাই, আপনি একটা গাছের পাতা ছিঁড়তে পারবেন না, আপনার সমাজ, আপনার পরিবার, আপনার রাষ্ট্র যদি আস্কারা না দেয়। আমি কোনোদিনই আমার বাড়িতে কোথাও থেকে একটা ইট নিয়ে যেতে পারবো না। আমি একটা ইটটা নিয়ে গেলাম, আর বাবা বলবে যে এটা তুমি কোথায় গেছো, জিজ্ঞেস করবে আমাকে, আমি পারবো না। কিন্তু আমি দেখেছি আমার বাড়ির সামনে থেকে টাকা রেল লাইন, লাখ লাখ টাকা রেল লাইন বিক্রি করে কোটিপতি হয়ে গেছে আমার চোখের সামনে, আমাদের বাড়ির সামনে থেকে। কিন্তু আমরা কোনোদিন সে চিন্তা করার সাহসই পাইনি, কারণ আমার পরিবার সেটা অ্যালাউ করবে না। তারা এবার লম্বা লম্বা কথা বলে আমার সাথে, এবার অবশ্য সরাসরি পারে না সামনাসামনি, কারণ জানে তো আমি সেরা ভাঙ্গা, হুমায়ুন কবিরের ভাষায় সেরা ভাঙ্গা বয়ান দিব। কারণ আমাদের জামালপুরের কে কে ধনী কিভাবে হয়েছে সব তো আমার টাটা মুখস্থ। কার বাপ কি করতো, কার দাদা কি করতো, কে কিভাবে ধনী হয়েছে, কার বাড়ি, যার বাপ দাদার পায়ের স্যান্ডেল ছিল না তার বাপে কিভাবে শো বললো, যার বাপের একটা শার্ট ছিল না সে কিভাবে 5 তলা বাড়ি, গুলো তো সবাই আমি জানি, সবাইকে চিনি আমি। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। যেটা বলতেছিলাম, চায়না করিডোর চেয়েছে, এখন এই করিডোর দিবে, এর পক্ষে বয়ান দিতেছে। আমি দোয়া করতেছি করিডোর দেও না, শোনা চায়নারে করিডোর দাও, অথবা আমিও দোয়া করতেছি আমেরিকার করিডোর দাও।
তারেক রহমানের মুরদেই গোলাবে না কাউকে করিডোর দেওয়া। সে চায়নাকেও করিডোর দিতে পারবে না, আমেরিকাকেও দিতে পারবে না, ভারতকে তো দিবেই না। এই সরকার তাহলে টিকবে না। এবার আসি ভারতের ভিসা। আপনারা একটা দৃশ্য দেখেছেন যে ভারতের ভিসার জন্য জামাতের বউ আর জামাতি কিভাবে, কি করুণ ভাবে দীনেশ ত্রিবেদী বর্তমান বাংলাদেশের ভারতীয় হাই কমিশনার এবং বর্তমানে তিনি মন্ত্রিত্বের পদমর্যাদার, তিনি কি করুণ ভাবেই না বেগিং করলো দেখলাম ভিসা। তো ভারতে তো যাবো আমার মতো ভারতের দালালেরা। আপনারা কেন যাবেন যারা বলেন দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, ইন্ডিয়া বয়কট, ইন্ডিয়া বয়কট, আপনারা কেন ভিসা নিয়ে যাবেন? আবার দেখলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, বাপ হইলো ভাষা আন্দোলনের কি যুদ্ধ ভাষা সৈনিক নাকি, আবার বাপ মুক্তিযোদ্ধা নাকি, বাবা নয় দাদা নাকি ভাষা সৈনিক, আর বাপ নাকি মুক্তিযোদ্ধা নাকি, দুইটাই আমি জানি না এই মুহূর্তে। সে লোক লিখছে যে ভারতের কোনো উপায়ই ছিল না। আওয়ামী লীগ করে কিন্তু আবার আগে শেখ হাসিনার ছবি রাখতো প্রোফাইলে, আওয়ামী লীগ ক্ষমতা যাওয়ার পরে সে প্রোফাইল ছেড়ে অন্য একটা দিছে, এখন আর মুরদে বলে না। যত বড় আওয়ামী লীগ আছো, সোনার সান পিতলা গুগু, যারা শেখ হাসিনার ছবি দিতা, বড় বড় নেতার সেলফি ছবি দিতা, এখন তারা কোথায়? মুরদ এখন আর কোলায় না। তখন তো শেখ হাসিনার সাথে ছবি থাকলে একেবারে সেটা একেবারে কোরআনের পাতার মতো রাখতা, এখন ফেসবুকে দিতে ভয় কেন? সে লিখেছে ইন্ডিয়া নাকি বাধ্য হয়েছে ভিসা দিতে বাংলাদেশের লোকজনের, এই আবার বিশ্ববিদ্যালয় শিক্ষক। আবার কেউ লিখছে ব্যবসা করা ছাড়া তো ভারতে ভাত পাবে না বাংলাদেশের সাথে ব্যবসা না করলে, তুমি যাও কেন, কিনো না দেখি। তোমরা বলছো ইন্ডিয়া বয়কট, ইন্ডিয়া বয়কট, ওই যে বিপিনুরা, তারপর রাশেদ, তারপর আরেকে আমতারেক, জামতারেক, তারপর বিএনপি, ছাত্রদল, তারপর কি জামাত, হেফাজত, ইলিয়াচ্ছে ফিলিয়াচ্ছে, প্যানিক ভট্ট, এই যে হেফাজত, চাবরানাই পীর, আমার ভাবির ফল কত না মিছিল করছো ইন্ডিয়া বয়কটে, যায় না ইন্ডিয়া। দেখি তোমার শত্রু যদি ইন্ডিয়া হয়, তুমি যদি মনে করো ইন্ডিয়া তার ব্যবসার জন্য, তুমি যাও না। আমার বলে কি টাকা ছাড়া কি চিকিৎসা করতে যাবো? এই বাংলাদেশের অভিনেতা অভিনেত্রীরা ওই কথা বলতো যে টাকা ছাড়া চিকিৎসা থাইল্যান্ড যান, ভারতে যান কেন? আমরা কে বলছে আপনি আপনার ভাই বোনের সাথে ঝগড়া হইলে মুখের দিকে তাকান না, মায়ের পেটের বোনের সাথে, আরে বাপ মায়ের দিকে তাকান না, বাইকনের দিকে তাকান না, বাইস্তের দিকে তাকান না, চাচার দিকে তাকান না, জেঠার দিকে তাকান না, তাকায় দেখেন না যখন বিরোধ হয়। ভারত আপনার কাছে এত খারাপ, আপনি ওখানে কেন যাবেন ভাই? হিন্দুদের রাষ্ট্র হিন্দুস্তান, যেখানে যেখানে গরুর মুখ খায়, হাগে মুখে রাস্তায়, আপনি সেখানে কেন যাবেন? অবশ্য আপনারই ভাই বাইস্তে এলাকার লোকজন, আত্মীয় স্বজন, দেশের লোক এই ভারতে কিন্তু প্রায় 1 কোটি 13 কোটি ওইখানে গিয়ে কামের বুয়াগিরি করে এবং ওইখানে দিন মজুরি করে, ওই গরুর মুতের খাওয়ার দেশে। এটা আবার ভুলে যায় না। আপনারা 12 লক্ষ 14 লক্ষ রোহিঙ্গা নিয়েছেন, আরো নিবেন, কিন্তু আপনারা নিজের দেশের নাগরিক ভারতে আছে 1 কোটি 1.5, ওইটা আবার নিবেন না। ওইখানে ইসলাম প্রেম মুসলমান প্রেম নাই, দেশপ্রেম এবার গায়েব। ওইখানে বিজিবি সাথে বাংলাদেশের তৌহিদি পাবলিক জনতা, যারা ইয়াবা খায়, হিরোইন খায়, সুদ খায়, ঘুষ খায়, তাদের না পাহারা দিবেন তৌহিদি জনতা, ঘুষখোর তৌহিদি জনতা, ইয়াবাখোর তৌহিদি জনতা, চোরাগার বাড়ি তৌহিদি জনতা, এদের নিয়ে পাহারা দিবেন। বার্মায় যান না কেন? বার্মায় যান। যেটা বলতেছিলাম বা যা বলছিলাম, ভারতের এই ভিসা চালু করেছে বাংলাদেশের কিছু মূর্খ, কিছু শিক্ষিত মূর্খ এবং ভাঙ্গু যারা আছে, তারা বলতেছে আরে ভারতের আর উপায় নেই। তো যান না আপনি পাকিস্তান যান চিকিৎসা করতে, চায়না যান, থাইল্যান্ড যান, সিঙ্গাপুর যান, ভারতে যান না। ভারতে যদি লাভ হয়, বললামই তো, মায়ের পেটের ভাইয়ের দিকে তাকান না, বোনের দিকে তাকান না, রাগ উঠলে বাপ মায়ের দিকে তাকান না, সম্পত্তি নিয়ে ঝগড়া হইলে, তাহলে আপনি কেন ভারতে যাবেন ভাই? এই ফাত্রামিটা বন্ধ করেন, এই ভণ্ডামিটা বন্ধ করেন, চাপ আর কোথাও যায় না। ভারত ছাড়া চলতে পারবেন না। এই যে আজকে থেকে ভিসা, কালকে থেকে ভিসা পাবেন, আমি জানি যে কিভাবে আপনারা পাইকারি হারে যাবেন। তো এখানে তো আমার মতো ভারতের দালাল, নরেন্দ্র মোদী দালাল, আওয়ামী লীগের দোসর, শেখ হাসিনার দোসর, আর আওয়ামী লীগের নেতারা। আপনারা কেন যাবেন ভাই? আপনারা কেন যাবেন ভারতে? আপনার পাকিস্তান তো আপনাদের এখন জাত ভাই, ভিসা লাগে না। তারপর 501 মৌলবী আফগানিস্তান থেকে ঘুরে আসলো, তার ভিসাই লাগলো না, দুবাই থেকে আসলো গেল, মধুপুরের পিসাব গেল, ভিসাই লাগলো না, ছিল লাগে না তাদের। কেমন জানি করে এরকম, কালকে দেখলাম এক নায়ক এরকম করলো ভারতের, তাদের ভিসাই লাগে না। বুঝতে পারছেন? শুনেন দুইখান কথা বলি। ভারতের ভিসা ছাড়া আপনারা চলতে পারবেন না। ভারতের সীমান্তে চোরা কারবারি ছাড়া আপনারা চলতে পারবেন না। বাংলাদেশের 1 কোটি মানুষ ডাইরেক্ট চোরা কারবারের উপরে নির্ভর করে, কমপক্ষে 1 কোটি লোক। এরা বাংলাদেশ এটা খায় না, সরাসরি ভারতের উপর নির্ভর করে।
ভারত ছাড়া চলতে পারবেন না, চাপা যতই মারেন। আপনি 14 বিমান ছাড়া 1400 বিমান 2400 বিমান কিনেন, চাইনা কেন আমেরিকা থেকে মানেন, আপনি ভারতের একটা চুল সোজা করার ক্ষমতা আমাদের নাই, চাপা যতই মারেন। করিডোর দেন চাইনারে, না করছে কারা? করিডোর দেন আমেরিকারা, দেন। গাড়ি তো দিয়ে দিচ্ছেন, দিয়ে দেন, করিডোর দেন দেখি, দেন না আপনার, না করছে দেন। এখন আর গোলামি না, আমেরিকার করিডোর দিলে গোলামি হয় না। তারপর চাইনারে করিডোর দিলে গোলামি হয় না। এইবার ক্ষমতায় কতদিন থাকবেন আপনারা? করিডোর দেন বা না দেন, জননেত্রী শেখ হাসিনা কিন্তু ঘোষণা দিয়েছে আমি ডিসেম্বরে আসতেছি, এই বছরই আসবো। সিংহুয়াম আর জামাতিরা দিকে হাইরে ফালা হলে এই কথা নিয়ে, এই সিংহুয়াম আর জামাতিরা কিন্তু বলতো, বিএনপিরা কিন্তু বলতো, ছাত্রদল কিন্তু বলতো যে পুলিশ ছাড়া আইসা দেয়। তো সিংহুয়াম আপনারা কিন্তু আর্মি ছাড়া রাস্তায় নামতে পারতেছেন না। জামাতিরা আপনারা কিন্তু আর্মি ছাড়া চলতে পারেন না। বলছিলাম না যে ডিসেম্বরের পরে সেনাবাহিনী ঘুম আরাম করে ফেলাম, বলছিলাম কিনা? 2 মাস আগেই বলছিলাম। মানে যেদিন তারা ঘোষণা দিছে সেনাবাহিনী নিয়ে নিবে, তার 15 দিন আগে থেকে বলা শুরু করছে ডিসেম্বরের মধ্যে যদি সেনাবাহিনী বেড়াগায় ফিরে না যায়, সেনাবাহিনী ঘুম আরাম করে ফেলবো বাংলাদেশে, ফাতরামি বন্ধ করে দেবো। কিভাবে মিশনে যায় সেটা আমরা দেখবো। এইভাবে বাংলাদেশে রাজনীতিকে ধ্বংস করে, গণতন্ত্রকে ধ্বংস করে এই বাংলাদেশের মোল্লার মিলিটারি কিভাবে টিকে থাকে আমরা দেখবো। আমরাই দেখিনি। ভারত শেখ হাসিনা ঘোষণা দিয়ে ফেলেছেন তিনি এই বছরই ফিরবেন। এই ঘোষণা আর কি মনে করেন না? উনি যদি এটা এমনিও বলে থাকে, এটা আর কি মনে করেন না? এই বক্তব্য বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এবং যারা আওয়ামী লীগ করে তাদের জন্য টনিক হিসেবে কাজ করবে। ওই সিংহুয়ামের 200 লোক আর জামাতের 2-3% মিলে যে ফাতরামি সারা দেশে শুরু করছেন, ওই নয়া জামাতের আমির ওয়াকারের কান্দে সইরা, ওয়াকারের গোয়া কিন্তু খালে আর বিলে চলে যাবে ডিসেম্বরের পরে থেকে। আমি সে করে বলে দিলাম আপনাদের, বলেছি তো যে ডিসেম্বরের পরে মিশন বন্ধ করাবো যদি বাংলাদেশের মিলিটারিরা এই ফাতরামি বন্ধ না করে, সোজা করে ফেলাবো। একবার বলি নাই, বারবার বলতেছি, এর আগেও বলেছি, কয়েকদিন আগে বলেছি, আবার বললাম, খেলা ডিসেম্বর থেকে আমরা দেখাবো। সেনাবাহিনীকে ব্যারাকে যাইতে হবেই। না আমেরিকা, না রাশিয়া, না চাইনা কোনোভাবেই এই সেনাবাহিনীকে, যতই ফাতরামি, সেনাবাহিনী ডিসেম্বরের পরে বাংলাদেশে থাকলে বহু কিছু ঘটে যাবে। আর সেনাবাহিনী যখন ব্যারাকে ফিরে যাবে, আমার ভাবির বলারা বিএনপি জামাত পাবলিকের উষ্টা এমনি খাওয়া শুরু করবে। এই যে যত মর্দগিরি দেখেন না আপনারা, আমরা জানি আপনাদের মর্দগিরি কোথায়। কারণ খুঁড়ার জোরে পাঠা কোথায়। আওয়ামী লীগ কিন্তু আর্মি ছাড়া চলতে পারবে, আপনারা কিন্তু পারবেন না। আওয়ামী লীগ পুলিশ ছাড়া চলতে পারবে, আপনারা কিন্তু পারবেন না। আওয়ামী লীগ যে পুলিশ ছাড়া আর্মি ছাড়া চলে এখন দেখতেছেন না, যে নিষিদ্ধ করে আপনাদের ঘুম আরাম হয়ে যায়। 23শে জুন আপনারা কেবলমাত্র নেটো বাহিনী আনা, বিমান বাহিনী আনা বন্ধ রাখছিলেন, আর সবই মাঠে নামাই দিয়েছিলেন। বাংলাদেশ বিমান বাহিনী আর নেটো আনেন নাই, বিদেশ থেকে হায়ার করে আনেন নাই। এছাড়া তো সবই করেছেন। ঠেকাতে পারবেন? পারবেন না, পারবেন না। ডিসেম্বর